কনক বলল, ভালো আছেন আপু? স্বর্ণ বলল, আছি। তা তুমি কেমন আছো? কনক বলল, আছি একরকম। স্বর্ণ বলল, কোথায় গিয়েছিলেন? কনক বলল, কাজ ছিল। স্বর্ণ বলল, ও। কনক বলল, কিছু কথা বলার ছিল আপু। স্বর্ণ বলল, হ্যাঁ বলুন। কনক বলল, অঙ্কন কোথায়? স্বর্ণ বলল, কে অঙ্কন? কনক হাঁ হাঁ করে হাসতে লাগলো। বলল, সো ফানি। কড়া রোদে দাঁড়িয়ে ফান করতে ইচ্ছা করছে না যে আপু। অন্যদিন ফানের ফোরাক এই না হয় করব, আজ কাজের কথাই বলি। স্বর্ণ বলল, কাজ কিংবা অকাজ জানি না, সেই হিসাব করার সময়ও হাতে নেই। তবে যার কথা জিজ্ঞাসা করছেন আমি তাকে চিনি না, তাই জানিও না এখন কোথায়। কনক বলল, তা সায়ন ভাই তো জানে। স্বর্ণ বলল, তাহলে সায়ন ভাইয়ের কাছে জেনে নেও, আসি। একথা বলে স্বর্ণ আর দাঁড়ালো না, চোখ মুখ শক্ত করে হাঁটা ধরল। তাকে যেতে দেখে কনক ঘাড় চুলকে শয়তানি হেসে বলল, শালি একটা চিজ বটে। একথা বলে হাসতে হাসতে প্রস্থান করলো সে। স্বর্ণ সিএনজি ডেকে উঠে বসলো তাতে। তারপর বাসা ফিরেই ফ্রেশ হতে গেল। ওয়াশরুম থেকে বেরোতেই আটকা পড়ল কারো বাহু ডোরে। পুরুষালী চেনা স্পর্শ পেয়ে নড়াচড়া করতে লাগলো। তারপর কিছুক্ষণ চুপ করে গেল। চুপটি করে সেভাবেই দাঁড়িয়ে রইল। অনুভব করলো একান্ত ব্যক্তিগত পুরুষের ছোঁয়া। উন্মাদ পুরুষটি সুযোগের বুঝে স্থির থাকতে পারল না, বরং নেশাগ্রস্তের মতো টেনে নিতে থাকলো স্বর্ণের চুলের শ্যাম্পুর ঘ্রাণ, লতানো দেহের বিদেশি সাবানের ঘ্রাণ। হাতটা অবাধ্য হয়ে ঘুরতে লাগলো কোমরের আশেপাশে। সিতারা সিরাত সিমিন চৌধুরী কিছুক্ষণ আগেই হন্তদন্ত হয়ে বেরিয়েছে সিরাতের অসুস্থতা মাকে দেখতে। হঠাৎ মায়ের অসুস্থতার কথা শুনে সিরাত কাঁদতে শুরু করে। সারফরান চৌধুরী মিটিংয়ে, তার ফোনটাও ওনার টেবিলে সাইলেন্ট অবস্থায় বেজে চলেছে। পরে মেজোজাকে সামলাতে ওনার সঙ্গে যান। ওনারা রাস্তায় মরে যেতেই সায়নের সঙ্গে দেখা হয়। শখও চলে আসবে বলে একটু পর। শীতল কলেজ থেকে ফিরে খেয়ে ঘুমিয়েছে বিধায় তাকে ডাকেনি। বাড়ির গাড়িতে যাচ্ছে দেখে সায়ন সাবধানে যেতে বলে বাড়িতে ঢুকলো। ড্রয়িং রুমে কেউ নেই দেখে উপরে চলে এলো। শীতলের রুমের দরজাটা বন্ধ। পড়ে পড়ে ঘুমাচ্ছে বোধহয়, ঘুম কাতুরে পাগলিটা। আরে কন্যা কি ফিরেছে নাকি বাজারেই রয়ে গেছে এখনও? স্বর্ণ ফিরেছে কিনা তা দেখতে তার রুমে ঢুকে পানির শব্দ পেয়ে বুঝলো সে ওয়াশরুমে, তাই অপেক্ষা করতে থাকলো তার বের হওয়ার জন্য। 10 মিনিটের মাথায় বের হতেই স্বর্ণকে আটকে পড়তে হলো বাহুডোরে। গালে লেপে গেল পুরুষালী ঠোঁটের স্পর্শ। গ্রাভিও পেল খোঁচা খোঁচা দাড়ির খোঁচা। ধীরে ধীরে এই স্পর্শ গাঢ় হচ্ছে দেখে স্বর্ণ নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু সায়ন ছাড়তে অনিচ্ছুক। সে নিজের মতো করে স্বর্ণের শরীরে স্পর্শ লেপটাতে ব্যস্ত। স্বর্ণ জোরপূর্বক সায়নকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টায় চলমান রেখে বলল, সিগারেট খেয়ে আমার কাছে আসতে বারণ করেছিলাম না? সায়ন বলল, বারণ করলেই শুনতে হবে নাকি? স্বর্ণ বলল, হবে। সায়ন বলল, হবে না। বীর পুরুষেরা সবসময় বইয়ের কথা শোনে না, শুনলে অনেক ভুগতে হয়। স্বর্ণ বলল, ক্ষুধা লেগেছে, ছাড়ো। সায়ন বলল, আমারও। স্বর্ণ বলল, ফ্রেশ হয়ে এসো, খাবার বাড়ছি। সায়ন বলল, খাবার তো আমার হাতের মুঠোয়, কিন্তু খেতে আর পারছি কই। স্বর্ণ, জান আমার, চল না বিয়ে করে ফেলি। সায়নের হালকা গলায় বলা কথা শুনে স্বর্ণ নিজেকে ছাড়াতে জোরাজুরি করলো। পাজি লোকটা আবার ফাজলামি শুরু করেছে। তাকে জোর প্রয়োগ করতে দেখে সায়ন ঠোঁট কামড়ে হাসলো। স্বর্ণের পেট খামচে ধরে দুহাত গালে শব্দ করে চুমু খেলো। তারপর কাঁধে মুখ ডুবাতেই রুমের দরজা খুলে ভেতরে ঢুকে থমকে দাঁড়িয়ে গেল শখ। ওর ফোনের চার্জারটা নিতে এসেছিল, আর এসেই সে এমন ঘটনার সাক্ষী হবে কখনোই ভাবেনি। এরকম কল্পনাও করেনি সে। রুমে তৃতীয় কারো উপস্থিতি টের পেয়ে স্বর্ণ সায়ন চোখ তুলে তাকিয়ে দ্রুত গতিতে ছিটকে দূরে সরে গেল। শখ নিজেও লজ্জা পেয়েছে, তাই দৃষ্টিজোড়া রেখেছে মেঝের দিকে। এক রাস অস্বস্তিতে ডুবে কিছু বলার ভাষা পেল না শখ। দাঁড়িয়ে থাকবে নাকি চলে যাবে বোধগম্য হলো না তার। আপন ভাইয়ের সঙ্গে চাচাতো বোনের এমন অবস্থায় দেখে বাক হারিয়ে ফেলেছে। এখন রুমে চলছে পিনপতন নীরবতা। কে কি বলবে বুঝে উঠতে পারল না তিনজনেই কেউ। সায়ন বোনের কাছে ধরা খেয়ে চুপ করে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে। আবার স্বর্ণের মুখ দেখে তার খুব হাসিও পাচ্ছে। সে আমতা আমতা করে বলল, আমি। আর কিছু বলতে পারল না, থেমে গেল। তারপর মাথা চুলকে পাশ কাটিয়ে তার রুমে চলে গেল। ভাইকে যেতে দেখে শখ টেবিলের উপর থেকে চার্জারটা হাতে নিল। এক পলক তাকালো স্বর্ণের দিকে, তারপর স্বাভাবিকভাবে বলল, আমি যা ভাবছি তাই? স্বর্ণ স্বীকার করে নিল, বলল, হ্যাঁ।
অকপটে স্বীকার করে নিল স্বর্ণ। না তার গলা কাঁপলো আর না থতমত খেয়ে প্রসঙ্গ পাল্টানো বৃথা চেষ্টা চালালো। সখ্য কথা বাড়ালো না। হতেই পারে, যুগ আপডেট, কাজিন লাভ এমন কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা যদি একে অপরের সঙ্গে ভালো থাকে, থাকুক না, সমস্যা কি? তবে বাড়ির লোক ব্যাপারটা কেমনভাবে নেবে এটা ভাববার বিষয়। তাছাড়া শাহাদাত চৌধুরী সায়নকে অপছন্দ করার কারণ খুঁজে পাবে না বলে মনে হয় না। রাজনীতি করা নিয়ে একটু আপত্তি করলেও মনে হয় না রিজেক্ট করবে। মনে মনে একথা ভেবে ধরা খাওয়ার পর সায়নের মুখের বেহাল দশা স্মরণ করে ঠোঁট টিপে হাসল শখ। বাড়তি প্রশ্ন করে কাউকে আর অস্বস্তিতে ফেলতে চাইল না দেখে কথা বাড়ালো না। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই স্বর্ণ ডাকলো। ডাক শুনে সে ঘুরে তাকাতেই স্বর্ণ বলল, আপু আপাতত কাউকে বলো না। শখ বলল, কেন? স্বর্ণ বলল, সময় হোক তখন না হয় সবাইকে জানিও। শুদ্ধ ঢাকা গেছে আজকে প্রায় 4 দিন হচ্ছে। ঢাকা থেকে গতকালকে ফ্লাইটে গেছে সুইজারল্যান্ড। হঠাৎ সেখানে কেন, কী কাজ, কবে ফিরবে, এসবের কিছুই বলেনি সে। কোথায় কোথায় শুধু জানিয়েছে সেখান থেকে ফিরে একেবারে বাড়ি চলে আসবে। কিছুদিন পর রমজান মাস। পূর্বের দিনগুলো ঢাকায় থাকলেও এবারে পুরো রমজান পরিবারের সাথেই থাকবে। পেশাগত দিক থেকে যা কাজ সে বাড়িতে থেকে সারবে। আপাতত আর কোথাও যাবে না। একথা শুনে একজন বাদে খুশি সকল বাড়ির সদস্যরা। সেই একজন আর কেউ নয়, শীতল। কথাটা শুনে মুখ বাঁকিয়েছে, গালি দিয়েছে। আজকাল শুদ্ধ বাড়িতে ঘন ঘন থাকছে, যেটা তার একদমই পছন্দ না। পুরুষ মানুষ এত বাড়িতে থাকবে কেন? তারা বাইরে টই টই করবে, নয়তো কাজে মশগুল থাকবে। 3 বেলা খেতে এলেও নয়তো কাজ সেরে একেবারে রাতে ফিরবে। যুগের পর যুগের পুরুষেরা তাই তো করেছে সকলে। নারী থাকবে ঘরবন্দি আর পুরুষ থাকবে বাইরে। কারণ পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরাই সংসারের রাজা। শখের বিয়ে ঠিকঠাক হওয়ার পর থেকে বাড়িতে আমেজ আমেজ ভাব, খুশি খুশি রব চারিদিকে। সুখ সমৃদ্ধি যেন ছড়ানো চৌধুরী নিবাসের প্রতিটি আনাচে কানাচে। শখ প্রথম প্রথম অভিমান করলেও এখন সব মেনে নিয়েছে। আহানাপের সঙ্গে কথা হয় রোজ। আহানাপ হুটহাট করে দেখা করে চমকে দেয়। দুজন ঘুরে, খায়, ছবি তোলে, সময় কাটায়, টুকটাক কেনাকাটাও করে। তার মধ্যে শীতল ইচ্ছামতো শখকে পচায়। ছোট হয়ে বড় বোনকে লজ্জায় ফেলে দেয়। লজ্জার মাত্রা দ্বিগুণ করতে কখন বলে আহানাপের বউ। একথা শোনা মাত্রই শখ লাল হয়ে যায়। হাসি আনন্দে এভাবেই তাদের দিনগুলো কাটতে থাকে। শুদ্ধ বাড়ি নেই। শীতল যেন মুক্তমনা পাখি, যার কাজ হচ্ছে স্বাধীন চিত্তে নেচে নেচে ঘুরে ঘুরে বেড়ানো। এই ঘুরে বেড়ানোর খুশির স্বাদ ডাবল হয়েছে কারণ শুদ্ধ তার ফোনটা তাকে দিয়ে দিয়েছে। সেদিন শুদ্ধের ফোন ঘেটে তেমন কিছুই পায়নি। কয়েকটা ফাইল ছিল, তাও আবার লক করা। ছিল গ্যালারিতে শুদ্ধর ছবি, এক ঝাঁক সাদা ইঁদুরের ছবি, ল্যাবের জিনিসপত্রের ছবি। কী সব থিওরি টিউরি ছাড়া আর কিছুই পায়নি তার সিগারেট খাওয়া সেই ছবিটাও। অগত্যা আধ ঘন্টা পর শুদ্ধর ফোন শুদ্ধর বিছানার উপর রেখে এসেছিল, কিন্তু তাকে অবাক করে দিয়ে শুদ্ধ যাওয়ার আগে তার রুমে এসেছিল। তাকে ফোনটা ধরিয়ে দিয়ে বলেছিল, ধর। শীতল বলল, কাকে দেব? শুদ্ধ বলল, তোর, রেখে দে। শীতল বলল, কি আমাকে দিচ্ছেন? তাও আবার নিউ আইফোন? মাথা ঠিক আছে নাকি ভুলভাল কিছু খেয়েছেন শুদ্ধ ভাই? কথা বলতে দেরি, কিন্তু তার মাথায় গাঁটটা পড়তে দেরি হয়নি। শীতল ব্যথায় মুখ কুঁচকে কিছু বলতে গেলে তাকে পুনরায় বলেছিল শুদ্ধ, কাজ কত দূর এগোলো আপডেট দিবি। ভুলেও যদি টিকটক করিস কিংবা টোকাই মার্কা বক জুটিয়েছিস তোর খবর আছে। শীতল বলল, সবই বুঝলাম, কিন্তু কিসের আপডেট দেব? শুদ্ধ বলল, আমার বিয়ের। ওই যে বিপদের চৌরাস্তায় কথা ভুলে গেলি, পুনরায় মনে করিয়াতে হবে নাকি তোকে? শীতল বলল, না না, মনে পড়ে গেছে। তা আপনি কি চলে যাচ্ছেন? শুদ্ধ বলল, হুম। শীতল বলল, কবে ফিরবেন? শুদ্ধ বলল, বলতে পারছি না। শুদ্ধ চলে যাচ্ছে শুনে শীতলের চোখে খুশি ঝলকে উঠল। এক অবুঝ মন খুশিতে ঝুমঝুম করে নেচে উঠল। একাধি চিত্তে গেয়েও উঠল, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সে চাইলেও খুশির মাত্রা গোপন রাখতে পারল না। গাল ভর্তি হেসে গদগদ হয়ে বলেই ফেলল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যান যান, সাবধানে যাবেন। এত তাড়াতাড়ি ফেরার দরকার নেই কেমন, বয়স তো হচ্ছে। এত ধকল নেওয়ার কি দরকার শুধু শুধু। শুদ্ধ ভ্রু কুচকে তাকালো। তার যাওয়ার কথা শুনে শীতলের খুশি যেন আর ধরে না। কত বড় বেয়াদব ভাবা যায়, কিন্তু তার এত খুশি শুদ্ধর সহ্য হলো না। মন চাইল থাপ্পড়ে গাল দুখানা লাল করে দিতে। যাওয়ার আগে মারল না, তবে এত খুশি দেখতেও ইচ্ছে করলো না। তাই সে হঠাৎ উৎফুল্ল বদনে দাঁড়িয়ে থাকা শীতলের হাত থেকে ফোনটা কেড়ে নিল। ফোন কাটতে দেখে শীতল আজকে উঠে চেঁচিয়ে বলল, শীতল বলল, আরে আরে, নিয়ে নিলেন যে, এক্ষুনি না ফোনটা আমাকে দিলেন। শুদ্ধ বলল, যার মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই তাকে কিছু না দেওয়াই উত্তম।
একথা শুনে শীতল ভাবল শুদ্ধ বোধহয় হাসি মুখে বিদায় নিতে যাচ্ছে না। ফোনটা নিতে গেলে আগে বিশুদ্ধ পুরুষের মন গলাতে হয়। দরকার হলে কাঁদতে হবে, প্রচুর কাঁদতে হবে, কেঁদে কেঁদে ফোনটা হাতাতে হবে। এদিকে নিচ থেকে সীতারার ডাক শুনে শুদ্ধ হনহন করে শীতলের রুম থেকে বেরিয়ে গেল। ফোনটা হাতছাড়া হতে দেখে শীতলও পিছু পিছু গেল। তবে যাওয়ার আগে দুই চোখে গ্লিসারিন দিল যাতে চোখে পানি আসে। চোখে পানি সস্তা নাকি যে চাইলেই যখন তখন কাঁদা যায়। তারপর চোখ মুছতে মুছতে সে গিয়ে দাঁড়ালো শুদ্ধ থেকে একটু দূরে। শব্দ করে নাক টেনে কাঁদতে থাকলো নিঃশব্দে। বাড়ির সবাই উপস্থিত হয়ে টুকটাক কথা বলছে। সীতারা পূর্বের মতো খাবার বেঁধে দিতে বক্স রেডি করছেন। ওনাকে এতবার করে বলেও শুধরাতে পারে না শুদ্ধ। যতবার যাবে ততবার উনি বাঁধাবাঁধি ঝামেলা করবেই করবে। কথা বলতে বলতে হঠাৎ সীতারা চোখ গেল শীতলের দিকে। শীতল এক কোণে দাঁড়িয়ে ওড়না দিয়ে চোখ মুছছে। চোখ কান লাল লাল করে ফেলেছে কেঁদে কেঁদে। হেঁচকি উঠছে থেমে থেমে। মেয়েটাকে এভাবে কাঁদতে দেখে সিরাত বিস্মিত নয়নে তাকিয়ে রইল। তারপর জিজ্ঞাসা করলো, শীতল? শীতল নিশ্চুপ। মেয়েটাকে এভাবে কাঁদতে দেখে সিরাত বিস্মিত নয়নে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলো, শীতল? শীতল নিশ্চুপ। সিরাত বলল, পেট মাথা ব্যথা করছে? শীতল নিশ্চুপ তবু কাঁদতে কাঁদতে বলল, না। সিরাত বলল, তাহলে এভাবে কাঁদছিস কেন মা? কিছু খাবি? সকলের এখন দৃষ্টি শীতলের দিকে। একে একে কারণ জানতে এগিয়ে এসেছে তারা। পিঠে মাথায় হাত বুলিয়ে কান্নার কারণ জানতে চাইলে শীতল ফোঁপাতে ফোঁপাতে বলল, শুদ্ধ ভাই চলে যাচ্ছে, তাই আমার খুব কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা ধড়ফড় করছে। শীতলের মুখে একথা শুনে সকলেই হতভম্ব, স্বয়ং শুদ্ধ। এ কি আদৌ বিশ্বাসযোগ্য? যে মেয়ে কি না শুদ্ধর উপস্থিতি সহ্য করতে পারে না, বাড়ি এলে মনে মনে গালির ফোয়ারা ফুটায়, সে কিনা কাঁদছে শুদ্ধর জন্য। চোখের পানি দেখে কারো না বিশ্বাস করারও উপায় নেই। সকলে এক নজর তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ দুই ভ্রু উঁচু করে তাকিয়ে দীর্ঘশ্বাস চাপল। কেউ বুঝুক না বুঝুক আসল কাহিনী বুঝেছে সে। তবু কিছু বলার প্রয়োজন বোধ করলো না। ড্রামা কুইন ড্রামা করবে, এ আর নতুন কি। শীতলের কান্না দেখে সিরাজ বলল, স্বামী বিদেশ গেলেও তো কেউ এভাবে কাঁদে না, অথচ তুই কি না শুদ্ধর জন্য এভাবে কাঁদছিস? ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না মা। শীতল নাক টানলো, চোখ মুছল, তারপর শুদ্ধর দিকে তাকিয়ে ফোঁপাতে ফোঁপাতে বলল, নিজের খেয়াল রাখবেন, তাড়াতাড়ি ফিরবেন। ফোনটা দিয়ে যান, খোঁজ খবর তো নিতে হবে নাকি। এবার সবাই মুখ চাওয়াচাই করলো। এবার কারোর বুঝতে বাকি রইল না আসল কাহিনী। সায়ন্ত হো হো করে হেসেই ফেলল। অগত্যার শুদ্ধ সবার সামনে ফোনটা দিয়ে সাবধান করে দিল, ফোন নিয়ে বাইরে যাবি না, টিকটক করার কথা মাথাতেও আনবি না, মনে থাকবে। শীতল খপ করে ফোনটা নিয়ে ঘাড়কাত করে মুখভর্তি হাসলো, অর্থাৎ এসব কিছুই করবে না। তারপর শুদ্ধ সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। ঢাকায় গিয়ে শীতলের সাথে দুই একবার কথাও হয়েছে। শুদ্ধর জন্য মেয়ের দেখার ব্যাপারে সীতারা সহ সবাইকে ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বলেছে, কিন্তু বাড়ির ছোট সদস্য বলে তার কথা কেউ আমলেই নেয় না, হেসে উড়িয়ে দেয়। ওদিক থেকে শুদ্ধ রোজ চাপ দিতে থাকে। ফোন দিয়ে কিছু বলার আগেই বলে, বলেছিলি মেয়ে দেখা শুরু করেছে।